আচ্ছা, আমরা এর আগে জ্যামিতির একটা ক্লাস করেছিলাম। জ্যামিতি বেসিকের 1 নাম্বার ক্লাসটা করেছিলাম, আজকে হচ্ছে আমাদের 2 নাম্বার ক্লাসটা, ঠিক আছে? তো সেখানে আমরা হচ্ছে জ্যামিতি কি, জ্যামিতির অর্থ কি, ঠিক আছে, জ্যামিতি শব্দটা এটা কোন দেশ থেকে আসছে, কোন দেশের শব্দ, বা হচ্ছে যে এটার মিনিং গুলো কি কি, এগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা জ্যামিতির ব্যবহার দেখছি। জ্যামিতির ব্যবহার তেমন একটা বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু এখানে ছিল না। যেটা ছিল জ্যামিতির জনককে, জ্যামিতির জনক এই অংশটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। জ্যামিতির জনককে, জ্যামিতির জনক ইউক্লিড। তিনি হচ্ছে 13টা খণ্ডে একটা বই লিখছেন, দ্য এলিমেন্টস, যেখানে হচ্ছে গণিতে বিভিন্ন সংজ্ঞা, উপপাদ্য, সম্পাদ্য এগুলো আছে, ঠিক আছে। এরপর আমরা জ্যামিতির শুরু বিন্দু থেকে, বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, এগুলো নিয়ে আজকে সময় নষ্ট করবো না। যদি কেউ আগের ক্লাসটা না করে থাকেন, গ্রুপে অলরেডি রেকর্ডিং দেওয়া আছে, রেকর্ডিংটা দেখে নিবেন, ঠিক আছে। তো এখানে রশ্মি, রেখাংশ, সমরেখা বিন্দু, সমবিন্দু রেখা, তল, ঘনবস্তু, এই ঘনবস্তু পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করছিলাম। আজকে আমরা শুরু করব কোণ। কোণ কাকে বলে, কোণ কাকে বলে, কোণ এই জিনিসটা নিয়ে আমরা ক্লাস 5-এও পড়ছি, ঠিক আছে। যদিও এত এলাবোরেটলি পড়িনি, প্রকারভেদ কি, হাবিজাবি এগুলো পড়িনি, বাট কোণ সম্পর্কে আমরা একটা আইডিয়া জানি। কোণ কি, দুটি সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়, এবং যে বিন্দুতে মিলিত হয় তাকে ওই কোণের শীর্ষবিন্দু বলে। এই যে এখানে একটা কোণ, এই কোণের এখানে ছবিতে আপনাদেরকে অবশ্যই এখানে একটা অ্যারো সাইন দিতে হবে, এখানে অবশ্যই একটা কি দিতে হবে, এখানে অ্যারো সাইন, এখানে অ্যারো সাইন দিতে হবে। কোণের ক্ষেত্রে কি হয়, দুটি রশ্মির এই প্রান্ত বিন্দুটা সেম হয়। এখানে কিন্তু দুইটা রশ্মি আছে, কোণ তৈরি করার জন্য দুইটা রশ্মি আছে, একটা হচ্ছে বি এ রশ্মি আর একটা হচ্ছে বিসি রশ্মি। এই দুইটা রশ্মি বি বিন্দুতে মিলিত হয়েছে, এই বি বিন্দুটাকে বলা হয় এই কোণের শীর্ষ বিন্দু, এই কোণের কি বলা হয়, শীর্ষ বিন্দু। এটা হচ্ছে আমার কোণ, এটা হচ্ছে আমার কোণ। এখানে আমরা ডিগ্রি লিখি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। একটা কোণ তৈরি করতে হলে আমার কয়টা বাহু দরকার পড়ে, আমার বাহুর দরকার পড়ে দুইটা। কয়টা বাহুর দরকার পড়ে, একটা কোণ তৈরি করার জন্য দুইটা বাহু দরকার পড়ে, এটা একটা, এটা একটা। এই কোণের যে দুইটা বাহু, এই কোণের যে দুইটা, এটাকে বাহু বা ভুজ থাকে, এদেরকে বাহুও বলে আবার ভুজও বলে, ঠিক আছে। তাহলে কোণের বাহু বা ভুজ থাকে কয়টা, দুইটা। একটা কোণের বাহু বা ভুজ থাকে কয়টা, দুইটা। এই দুইটা বাহু বা ভুজ তারা একটা সাধারণ প্রান্ত বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু, এই বিন্দুটাকে কি বলা হয়, শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুতেই কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে আমরা যখন লিখবো তখন আমরা লিখবো কোণ এ বি সি। মাঝখানের বিন্দু যেটা, যেই বিন্দুতে কোণ উৎপন্ন হবে এটাকে সবসময় মাঝখানে রাখতে হবে, আর শুরুটা শেষেরটা আগে পড়ে। যেমন এটাকে এ বি সি কোণও লিখা যায়, আবার কোণ সি বি এ এভাবেও লিখা যায়, দুইটাই কিন্তু কারেক্ট। এই কোণটাকে কোণ এ বি সি লিখলেও কারেক্ট, কোণ সি বি এ লিখলেও কি কারেক্ট, দুইটাই কারেক্ট। তো কোনটা লিখবো আমরা, আমরা লিখবো সবসময় হচ্ছে যেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে যায়। মাথায় রাখতে হবে শীর্ষবিন্দুর যে বিন্দুটা, এটা সবসময় মাঝখানে রাখতে হবে। সামনে মানে দুই পাশে দুইটা চেঞ্জ হতে পারে, এ সি সি এই দুইটা চেঞ্জ হতে পারে, কিন্তু বি মাঝখানে থাকতে হবে। এই কোণটাকে কখনো তুমি এভাবে বি এ সি লিখতে পারবে না যে এটাকে মাঝখানে রাখবো, কারণ এই বিন্দুতে তো কোণ উৎপন্ন হয় নাই। যেই বিন্দুতে কোণ উৎপন্ন হবে তাকে রাখতে হবে কোথায়, মাঝখানে, তাকে রাখতে হবে মাঝখানে। আর বাকি দুইটা বিন্দু দুই পাশে আগে পরে যেভাবে রাখো কোনো সমস্যা নাই। তো দেখো, সি এ না লিখে আমরা এ সি লিখতেছি, কারণ এ আগে আসে, সি পরে আসে। অ্যালফাবেটিক্যাল অর্ডার, বর্ণমালার যে সিরিয়াল আছে ওই সিরিয়ালটা মেনটেন করে লিখবো। ব্যাপারটা ক্লিয়ার সবার? জারিফ হাত তুলেছেন, বলেন। স্যার এই কোণ আঁকার সময় কি এটা কত ডিগ্রি এটার মাঝখানে চিহ্ন দিয়ে লিখতে হবে? না না, এটা লিখতে হয় না। কোন শুধু যদি কোন আঁকতে হয় তখন আর এখানে লিখতে হবে না কত ডিগ্রি, ঠিক আছে। জাস্ট এখানে একটা দাগ কেটে দিবেন, এভাবে একটা দাগ কেটে দিবেন, এটা পেন্সিল কম্পাস দিয়ে দিবেন। এগুলো হচ্ছে কোন আঁকা শিখাবো যখন, তখন ডিগ্রির হিসাব আসবে, যে 30 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, 40 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, বা 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকবো, 60 ডিগ্রি কোণ কিভাবে আসবো, তখন, ঠিক আছে। রিদিমা হাত তুলেছেন, বলেন। স্যার আরেকবার বুঝাই দিবেন? বললাম যে কোণ হচ্ছে যদি তোমার দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত, এই যে দেখো এটা একটা রশ্মি, এই আরেকটা রশ্মি এদিকে থাকতে পারে, এটা থাকতে পারে, এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে, এদিকেও থাকতে পারে। এই যে এখানে যখন ধরবো তখন এই যে এখানে এই সাধারণ প্রান্ত বিন্দুতে এই যে দুইটা রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে, একটা কোণ উৎপন্ন করছে। ব্যাপারটা ক্লিয়ার? এখন এই কোণটাকে, এই যে দেখো এই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই বিন্দুটাকে এ দিয়ে প্রকাশ করি, এটাকে বি, এটাকে সি দিয়ে প্রকাশ করি, তাহলে এই কোণটাকে আমরা লিখতে পারি এ বি সি। ক্লিয়ার ব্যাপারটা? Yes, sir. ওকে, ঠিক আছে।
ক্লিয়ার করে দিচ্ছি। নেক্সট, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ। এই কোণের কতগুলো প্রকারভেদ আছে। প্রথমটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কি? সূক্ষ্মকোণ হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে কত? এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে যদি ছোট কোনো কোণ থাকে, 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হবে? সূক্ষ্মকোণ বলা হয়। আর যদি কি হয়, এক সমকোণ থেকে বড়, মানে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু দুই সমকোণ বা 180 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। তাহলে এখানে এভাবে লেখা যায়, দেখো এই যে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা কি হবে? 90 ডিগ্রি থেকে ছোট আসবে। 90 ডিগ্রি থেকে ছোট আসবে, লিখতে পারি এভাবে, ওই যে অসমতার চিহ্ন দিয়ে। 90 ডিগ্রিটা বড় হবে, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট আসবে। আর স্থূলকোণটা কি আসবে? দেখো স্থূলকোণটা হবে, এটা হবে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে অসমতার চিহ্ন দিয়ে প্রকাশ করলাম যে সূক্ষ্মকোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে। যখন 90 ডিগ্রিটা বড়, সূক্ষ্মকোণটা ছোট, তাই এটা 90 ডিগ্রির দিকে মুখ করে রাখছে। আর এখানে কি, স্থূলকোণটা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কি ছোট। ক্লিয়ার? আজওয়াদ বলেন। আর সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রি সমান হতে পারে? না, 90 ডিগ্রি সমানটাকে সমকোণ বলবে। 90 ডিগ্রি সমান কোণকে কি বলা হয়? 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। কি বলে? সমকোণ বলে। 180 ডিগ্রি এর সমান হলে তখন সেটাকে বলবো সরল কোণ। তখন সেটাকে বলবো কি? সরল কোণ। 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় তখন তাকে বলবো সূক্ষ্ম কোণ। আর এই 90 থেকে বড়, 180 থেকে ছোট, যেমন এই যে 120, 100, তারপর হচ্ছে 91 বা 101 বা 178, এগুলো সব হচ্ছে স্থূল কোণ। এগুলো সব কি? স্থূল কোণ। কারণ এরা কি 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাসনিম হাত তুলেছেন, বলেন। আনমিউট করে বলেন। জি বলেন। কোনটা আরেকবার একটু বুঝাই দেন। স্থূলকোণটা হচ্ছে যেই কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থূলকোণ বলে। দেখো আমি একটু ছবি এঁকে দেখাই। দেখো, একটা কোণ আঁকতে হলে আমার কি লাগবে? প্রথমে এই যে একটা রশ্মি আঁকলাম, ঠিক আছে। এখন এখানে 90 ডিগ্রিটা আমি আর একটা রং দিয়ে এঁকে দিই। ধরো এই রংটা দিয়ে আমি 90 ডিগ্রি এঁকে দিই, যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। এটা 90 ডিগ্রি বরাবর সমকোণ। আর ধরো 180 ডিগ্রি আরেকটা কালি দিয়ে আঁকি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে কত? 180 ডিগ্রি, এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তো তুমি যখন এবার একটা কোণ আঁকবা, এই যে এখান বরাবর, এখান থেকে এই এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে 45, 60, 70, 80, এই যে 89 ডিগ্রি পর্যন্ত, এই পর্যন্ত 90 ডিগ্রি থেকে একটু ছোট 89.5 ডিগ্রি আঁকলাম, সেটাও সূক্ষ্মকোণ। সেটাও কি কোণ? সূক্ষ্মকোণ। এই যে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। কোণটা কোথায় তৈরি হচ্ছে? এই যে এই অংশটাতে কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে। কোণটা তৈরি হচ্ছে কোথায়? কোণটা তৈরি হচ্ছে এই অংশটাতে, এই যে এটা কোণ, ঠিক আছে। তো এই যে দেখো 90 ডিগ্রি থেকে ছোট এই পাশে, তাই এটা হচ্ছে যে কি? সূক্ষ্মকোণ। এবার আসতেছে, যদি 90 ডিগ্রি থেকে বড় থাকে কোণটা, ধরো 90 ডিগ্রি থেকে বড় হলে কিরকম হতে পারে? ধরো এই যে 90 ডিগ্রি না, এটার থেকে এই যে এই পাশে আছে 91, 92 করে শুরু করে 100, 120 করে এই যে 179, 179.5, 180 থেকে একটু ছোট কোণ, এটা কিন্তু হচ্ছে কি? স্থূলকোণ। এই যে এই কোণটা হচ্ছে স্থূলকোণ, এই কোণটা হচ্ছে কি? স্থূলকোণ। 180 ডিগ্রি এর সমান হলে হবে সরল কোণ, 90 ডিগ্রি এর সমান হলে হবে কি? সমকোণ। ক্লিয়ার ব্যাপারটা? আবার 180 ডিগ্রি থেকে বড় কোণ হয়, সেটা একটু পরে আসতেছি, সামনে যাই আমরা। যে আমরা সূক্ষ্মকোণ পড়ছি, স্থূলকোণ পড়ছি। এবার দেখেন কি সমকোণ ও সরল কোণ। এই যে সমকোণ কি? এই যে 90 ডিগ্রি, যদি কোনো কোণের মান 90 ডিগ্রি এর সমান হয় তবে তাকে সমকোণ বলবে। আর সরল কোণ হচ্ছে দুটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এই যে দেখো সরল কোণ কিভাবে হয়। সরল কোণের ক্ষেত্রে দেখো কি হয়, এই যে এদিকে একটা রশ্মি থাকে, ডান দিকে যায় একটা রশ্মি, আরেকটা রশ্মি কি করে, একটা রশ্মি ডান দিকে গেলে আরেকটা রশ্মি কি করে, বরাবর সেখান থেকে বাম দিকে যায়। এই যে দুইটা রশ্মি, আমরা কিন্তু এই যে কোণ তৈরি করার সময় দুইটা রশ্মি লাগে বলছি, এদিকে একটা রশ্মি গেল, এদিকে একটা রশ্মি গেল। এখানে সরল কোণের ক্ষেত্রে এইটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। একটা রশ্মি থাকে শীর্ষবিন্দুর ডান দিকে, আরেকটা রশ্মি থাকে শীর্ষবিন্দুর বাম দিকে বরাবর। তখন এখানে কি হয়, 180 ডিগ্রি কোণ তৈরি হয়। এটা কেমন বলছে, দুইটা পরস্পর বিপরীত রশ্মি, একটা ডান দিকে গেলে আরেকটা বাম দিকে যাবে, এরকম দুইটা বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। সরল কোণের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি এর সমান কোণকে কি বলা হয়?
সরল কোণ বলা হয়। ক্লিয়ার? স্যার প্রান্ত বিন্দু মানে কি? বুঝি নাই। প্রান্ত বিন্দু মানে কি? প্রান্ত বিন্দু মানে হচ্ছে এই যে রশ্মির যে বিন্দুটা শেষ, এই যে ধরো এখানে আমি একটা রশ্মি আঁকলাম না, এই বিন্দুটা তো ফিক্স, এটাকে প্রান্ত বিন্দু বলে। আর এটা কি তীর চিহ্ন দেওয়া আছে, মানে এটা চলতেছে চলতেছে অসীম পর্যন্ত চলতে থাকবে, তখন হ্যাঁ এটাকে স্যার। আমরা বলি কি, হ্যাঁ, এটাকে আমরা প্রান্ত বিন্দু বলি না, প্রান্ত বিন্দু বলি কি কি, যেটা ফিক্স। আবার রেখাংশের ক্ষেত্রে কি থাকে, দুইটা প্রান্ত বিন্দু থাকে, এই যে দুইটি কি ফিক্স। আর এই যে রেখার ক্ষেত্রে কি থাকে, কোনো প্রান্ত বিন্দু থাকে না, রেখার ক্ষেত্রে কি থাকে না, কোনো প্রান্ত বিন্দু। এখন দেখো প্রান্ত এই বিন্দু রেখার মধ্যে, এই রেখার মধ্যে যে কোনো একটা বিন্দুতে যদি একটা কোণ উৎপন্ন হয়, এই কোণের মান কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। মানে সরল রেখার উপর উৎপন্ন, সরল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি 180। হয়। জোবাইর বুঝতেছো? বুঝছেন সবাই? তাহলে সমকোণ আর সরল কোণ বুঝা গেছে। সমকোণ আর সরল কোণ থেকে প্রশ্ন এটাই আসতে হবে যে সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণের ক্ষেত্রে কি থাকে, সমকোণের ক্ষেত্রে সমকোণের বাহু দুইটা পরস্পরের উপর লম্ব আকারে থাকে। এই যে এটা এটার উপর লম্ব, মানে 90 ডিগ্রি আঁকলে একটা বাহু আরেকটা বাহুর উপর লম্ব হয়ে যায়, একটা বাহু আরেকটা বাহুর উপর কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। আর সরল কোণের ক্ষেত্রে দুইটা রশ্মি বিপরীত দিকে মুখ করে। ধরো সরল কোণের ক্ষেত্রে এরকম হতে পারে, এটাও সরল কোণ। ধরো আমি একটা রশ্মি আঁকলাম এভাবে সোজা উপরের দিকে, আরেকটা রশ্মি ঠিক এটার বিপরীত দিকে সোজা বিপরীত দিকে আঁকলাম, এখানেও কিন্তু সরল কোণ তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা সরল কোণ। এটাও কি একটা, এই যে এই বিন্দুতে কি হলো, একটা সরল কোণ তৈরি হয়েছে, এই পাশেও সরল কোণ, আবার এই পাশেও কি সরল কোণ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। প্রবৃদ্ধ কোণ, এটা ইম্পর্টেন্ট। প্রবৃদ্ধ কোণটা পরীক্ষা আসে, প্রবৃদ্ধ কোণটার সংজ্ঞা পরীক্ষায় আসে, এতক্ষণ ধরে যা পড়াইছে এগুলো সংজ্ঞা আসবে না, সংজ্ঞা আসবে এই প্রবৃদ্ধ কোণের। ঠিক আছে, প্রবৃদ্ধ কোণ জিনিসটা কি? একটু আগে আমরা দেখছি স্থূল কোণ কি, 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। আলিফ বলেন কি সমস্যা? স্যার সরল কোণ তো রেখার মতো চলে। সরল কোণ রেখার মতো চলে না আসলে। একটা রেখার মধ্যে যদি তুমি একটা বিন্দু নাও, যে কোনো একটা বিন্দু নাও, তখন কি আসবে, ওই রেখাটা দুইটা রশ্মিতে ভাগ হয়ে যাবে, তখন ওই রেখাটা কি হয়ে যাবে, দুইটা রশ্মিতে ভাগ হয়ে যাবে। এই যে ধরো একটা রেখা, এখন এটা তো রেখা, মাঝখানে তো কোনো বিন্দু নেই, কিন্তু তুমি যদি এখানে মাঝখানে কোনো একটা বিন্দু মার্ক করে দাও, তখন এখান থেকে এখান পর্যন্ত একটা রশ্মি, এখান থেকে এখান পর্যন্ত একটা রশ্মি, তখন এই দুইটা রশ্মির সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে এটা। এবং এই বিন্দুতে যেই কোণটা তৈরি হবে এটার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। হ্যাঁ, সরল কোণটা কি, সরল রেখার উপর অবস্থিত থাকে। সরল কোণটা কিসের উপর থাকে? সরল রেখার উপর অবস্থিত থাকে। ক্লিয়ার? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণটা আমি ইম্পর্টেন্ট বলছি কেন, স্থূল কোণটা যেরকম ছিল 90 থেকে বড়, 180 থেকে ছোট, প্রবৃদ্ধ কোণটা হচ্ছে 180 থেকে বড়, 360 থেকে ছোট। মানে 180 থেকে যেটা বড় হবে সেটা হবে প্রবৃদ্ধ কোণ, কিন্তু সেটা আবার কি আসবে, 360 থেকে ছোট আসবে। এটা দেখো, এ পাশে কিন্তু স্থূল কোণ, এ পাশেটা কিন্তু স্থূল কোণ, এই উল্টা পাশেরটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। মানে প্রবৃদ্ধ কোণের বিপরীত পাশে যে কোণটা থাকে সেটা থাকে স্থূল কোণ বা সূক্ষ্ম কোণ। প্রবৃদ্ধ কোণের বিপরীত পাশে কোণটা থাকে কি, স্থূল কোণ বা সূক্ষ্ম কোণ। আমি প্রবৃদ্ধ কোণ দেখাই, প্রবৃদ্ধ কোণ দেখে আগেরটার মতো করে দেখাই। ধরো এটা হচ্ছে কি, তোমার একটা কোণের বাহু, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। কোনটা কোনটা 90 ডিগ্রি, ধরো এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব বরাবর যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর উল্টা পাশে বিপরীত পাশে যেটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো প্রবৃদ্ধ কোণটা শুরুই হবে এখান থেকে, প্রবৃদ্ধ কোণটা শুরু হবে কোথায়, 180 ডিগ্রি এর পর থেকে। এই যে দেখেন, প্রবৃদ্ধ কোণটা শুরু হবে এই যে এখান থেকে, এখান থেকে, এই যে 100 তো 180, তো এই বরাবর তো 180 সরল কোণ, এই 181 থেকে শুরু হবে, শুরু হবে, শুরু হবে, শুরু হবে। এবং প্রবৃদ্ধ কোণটা কিন্তু এই পাশে না, প্রবৃদ্ধ কোণটা তৈরি হচ্ছে এই পাশে, প্রবৃদ্ধ কোণটা তৈরি হচ্ছে কোন পাশে, এই যে এই পাশে, প্রবৃদ্ধ কোণটা তৈরি হচ্ছে এই পাশে। ক্লিয়ার ব্যাপারটা? আবার এটাকেও প্রবৃদ্ধ কোণ বলতে পারি। এই যে দেখেন, একটু সবাই মিউট করে রাখেন, আনমিউট করলে এরপরে আবার মিউট করে ফেলবেন। এটাও প্রবৃদ্ধ কোণ। এই যে দেখো, এখান থেকে কি করলাম, এই যে এদিকে গেলাম। এখন তুমি তো বলবা স্যার এটা তো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ ওই ছোট অংশটা, আর বিপরীত পাশের যে অংশটা এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এটা হচ্ছে কি, এটা হয়তো বা 300 ডিগ্রি হতে পারে, 310 ডিগ্রি হতে পারে। এই দেখো 180 থেকে 360 এর মধ্যে যে কোণটা থাকবে সেটাকে আমরা কি বলবো, প্রবৃদ্ধ কোণ বলবো। ক্লিয়ার সবার? প্রবৃদ্ধ কোণটা আঁকলে এই যে কোণের যে চিহ্নটা মাঝখানে যে একটা চিহ্ন দিই, এই চিহ্নটা উল্টা পাশে দিতে হবে, এই যে এই পাশে। এই পাশে যদি তুমি দিয়ে বলো স্যার প্রবৃদ্ধ কোণ আঁকছি, জিরো বাবা। ঠিক আছে, এই পাশে দেখানো যাবে এটা সূক্ষ্ম কোণ, এটা এখন কি, এটা 300 ডিগ্রি আসলে এটা 60 ডিগ্রি, তাহলে এটা সূক্ষ্ম কোণ। উল্টা পাশে যেটা 300 ডিগ্রি সেটা হচ্ছে কি, প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার সবার? নবীন বলেন।
স্যার এটা এই মাঝখানে দেওয়া যায় না কেন, এই পাশে দিতে হয় কেন? এই মাঝখানে দিলে তো একটা সূক্ষ্মকোণকে তুমি দেখাচ্ছ। এই মাঝখানের কোণটা কি 180 ডিগ্রি থেকে বড় হচ্ছে? তুমি চাঁদা বসায় মাপো, এটা মাপলে দেখবে যে এটা হয়ে গেছে 60 ডিগ্রি বা 50 ডিগ্রি। তো 60 ডিগ্রি বা 50 ডিগ্রি তুমি প্রকৃত কোণ বলতে পারবা? এটা একশো আশি না ডিগ্রি থেকে বড় হতে হবে। তাহলে 180 থেকে বড় কোথায়? এই যে উল্টা পাশ থেকে ঘুরে যেটা আসছে, এই পাশটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়। ক্লিয়ার? বড়। ইয়েস স্যার। স্যার জারিফ বলেন। স্যার সমকোণে কি দুইটা কোণ থাকে? কিসে? সমকোণে। না না, সমকোণে কোণ একটাই। এখন তুমি যদি এরকম চিন্তা করো যে স্যার সমকোণ যদি আমি এভাবে আঁকি, এই দেখো এভাবে একটা সরল রেখা আঁকলাম আর এটার উপরে একটা রশ্মি আঁকলাম, হয়তোবা শীটে এভাবে দেওয়া আছে দেখে মনে করছে সমকোণ দুইটা, এইভাবে আঁকলাম। সমকোণে কোণ একটাই থাকবে, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে একটা সমকোণী, একটা সমকোণ, এটা হচ্ছে আরেকটা। এখানে দুইটা 180 কে সমান দুই ভাগে ভাগ করছি, 90 এ পাশে আছে, 90 এ পাশে আছে। তো সমকোণ একটা একাও আঁকা যায়, তুমি জাস্ট এই পাশে আর এই পাশে করে আঁকবা, তাহলে এই যে একটা সমকোণ। কেন দুইটা আঁকতে হবে? স্যার ক্লিয়ার? তাইলে তো এই বিপরীত পাশে আরেকটা হয় না, যে এরকম 180 ডিগ্রির কোণ সরল কোণে দেখালেন ওইরকম? বুঝি নাই। না, মানে ওইরকম সরল বিপরীত কোণ। পাশে হয় না। সরল কোণে যেমন এই যে সরল রেখা আঁকছি, সরল রেখার এ পাশেও একটা 180 ডিগ্রি, এ পাশেও 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু সমকোণের ক্ষেত্রে এটা হবে না। সমকোণের ক্ষেত্রে এভাবে পসিবল। ক্লিয়ার? ইয়েস স্যার। জুবাইর বলেন। স্যার, প্রবৃত কোণ কি কখনো 360 ডিগ্রি সমান সমান হতে পারে? না, 360 ডিগ্রি সমান সমান বলে কোনো প্রয়োজন, 360 ডিগ্রি কোণই তো আঁকতে পারবে না তুমি। 360 ডিগ্রি কোণ কিভাবে আঁকবা? কোণের বাহু লাগবে দুইটা। এখন 360 ডিগ্রি বা 0 ডিগ্রি আঁকতে গেলে তোমার কি করতে হবে? এটার বরাবর এটার উপর দিয়ে আরেকটা রশ্মি টানতে হবে। এখন এখানে কি কোণ তৈরি হয়েছে? দেখো তো কোণ তৈরি হয়েছে। নো স্যার। কোণ শুরু হবে হচ্ছে যে এই যে শূন্য থেকে একটু বেশি, 0.5 ডিগ্রি থেকে, 0.1 ডিগ্রি থেকে কোণ শুরু হবে। আবার এদিকে শেষ হবে 359.57, যাই ধরো না কেন। কিন্তু 360 বা 0 ডিগ্রি বলে কোনো কোণ নাই, তাহলে তো এটা উপরে উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? আলিফ বলো। মিউট করা। স্যার প্রত্যেক কোণের কোণটা চিহ্নিত করলে সেটা গোল হয়, কিন্তু সমকোণেরটা চতুর্ভুজ আকার কেন হয় কোণটা? সমকোণেরটা গোল করে দেয় না। সমকোণটা এটা যে লম্ব, লম্ব বোঝানোর জন্য কি করা হয়, এখানে এভাবে দাগ টেনে দেওয়া হয়, যে দুইটা কি করা হয়, লম্ব টেনে এখানে দেখানো হয় যে এই দুইটা একটা একটা উপর লম্ব এবং এটা 90 ডিগ্রি। ক্লিয়ার? সমকোণের ক্ষেত্রে কখনোই আমরা কি করব না, এভাবে কোণের মতো করে চিহ্ন দিব না। ধরো এটা দিছি তো, এটা দিছি তো, এভাবে কোণের মতো করে এটাকে বাঁকা করে দিব না কখনো। এটা সমকোণ চিহ্নই, একটা কোণকে সমকোণ বুঝাতে হলে এটা চিহ্ন দিয়ে দেয়। এটা দিয়ে বুঝাচ্ছে এই দুইটা বাহু একটা আরেকটার উপর লম্ব এবং এই কোণের মান 90 ডিগ্রি। এটা লম্ব বুঝানোর জন্য, 90 ডিগ্রি বুঝানোর জন্য আলাদা করে এই চিহ্নটা ব্যবহার করে। আর সব কোণের ক্ষেত্রে তোমার কি করবে, এই যে এরকম গোল করে ব্যবহার করবে। মঈনুদ্দিন বলো। মঈনুদ্দিন। স্যার, স্যার, পরীক্ষায় যদি 360 ডিগ্রি কোণ আঁকতে বলে? স্যারকে লিখে দিবা, স্যার 360 ডিগ্রি আমাকে শিখান নাই, জীবনে বলবে না কোনোদিন 360 ডিগ্রি আঁকার কথা। ঠিক আছে? 0 ডিগ্রি আর 360 ডিগ্রি কোনোদিন আঁকতে বলবে। ঠিক আছে? 360 ডিগ্রি হচ্ছে কখন হয়, 360 ডিগ্রি হয় কখন, এই যে দেখো এই বৃত্ত আঁকলাম, এই বৃত্তের মাঝখানে যদি আমি একটা কেন্দ্র দেই, বৃত্তের মাঝখানে যদি একটা কেন্দ্র দিই, যে একটা বিন্দু দিই, এই বিন্দুর মধ্যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 360 ডিগ্রি কোণ আঁকতে বলে একটা বিন্দু বসাই দিবা, স্যার এই যে 360 ডিগ্রি এটার ভিতরে আছে, এটা ছাড়া আর অন্য কোনো উপায় নাই 360 ডিগ্রি আঁকার। এই যে বৃত্তের ভিতর যে কেন্দ্রটা, এই কেন্দ্রের মধ্যে মোট কোণের পরিমাণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এটা কোনো কোণ হয় না, এটা হচ্ছে একটা বিন্দুর মধ্যে মোট কোণের পরিমাণ কত ডিগ্রি। তুমি এই বিন্দুটাকে ধরে এই যে পুরাটা এখান থেকে শুরু করে ঘুরে এখান পর্যন্ত আসলাম, মোট কত ডিগ্রি ঘুরলাম? 360 ডিগ্রি ঘুরলাম। বুঝতে পারছি? কিন্তু এখানে কোনো কোণ উৎপন্ন হয়নি। ক্লিয়ার? শেরিনা বলো। স্যার প্রবৃদ্ধ কোণ কেমন আঁকবো ওটা আরেকবার বুঝিয়ে দিবেন? প্রবৃদ্ধ কোণটা আঁকবা হচ্ছে যে, ধরো তুমি একটা সূক্ষ্ম কোণ আঁকো কিন্তু উল্টা দিক থেকে। ধরো এই যে একটা আঁকলাম, এখন বিপরীত পাশেটা নর্মালি এই যে এই বরাবর ধরলে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, এই হচ্ছে সমকোণ। সমকোণ থেকে আমি যখন 90 ডিগ্রি থেকে বাড়াবো, এই স্থূল কোণ, স্থূল কোণ, স্থূল কোণ, স্থূল কোণ, এই এখান পর্যন্ত স্থূল কোণ। ঠিক যখন এই বিপরীত পাশে এখানে নিয়ে আসবো, এটা হচ্ছে সরল কোণ। এবার এই সরল কোণ থেকে অল্প একটু বাড়াবো, এই প্রবৃদ্ধ কোণে চলে গেছে। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ কোন পাশে? প্রবৃদ্ধ কোণটা হবে এই যে উল্টা পাশে, এই যে এই পাশটা প্রবৃদ্ধ কোণ আসবে। কোন পাশটায় প্রবৃদ্ধ কোণ আসবে? এই যে এই পাশটায় প্রবৃদ্ধ কোণ আসবে। এই দিকটা কিন্তু স্থূল কোণ এখন।
প্রবৃদ্ধ কোণটা কোনটা, এই যে 180 থেকে যখন আমি এদিকে আরো বাড়াইতে থাকলাম তখন প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? ইয়েস স্যার। রিফাজ হাত তুলেছেন, বলেন। রিফাজ মিউট করা, কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। বৃত্তকোণটা কিভাবে আঁকতে হবে একটু বুঝাই দিবেন? মাত্রই তো বুঝাইলাম, বুঝো নাই? না স্যার। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে যে ফার্স্ট একটা রশ্মি নিবা, তারপর হচ্ছে যে এই বিপরীত বরাবর, এটা তো 180 ডিগ্রি, এটা থেকে একটু নিচে নামাই দিবা, এই প্রবৃদ্ধ কোণ আঁকা হয়ে গেছে। এবার প্রবৃদ্ধ কোণটা কোন পাশেটা কোণ আসবে, এই পাশের বড়টা কোণ আসবে, সেটা হচ্ছে প্রবৃদ্ধ। এটা কিন্তু ছোট, এই পাশে যে বড়টা থাকবে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? আবার এইভাবেও আঁকতে পারো চাইলে। ধরো এইভাবে আঁকছি তো, একটা আঁকছি তো, আরেকটাকে ধরো এই যে এইভাবে দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম, তাহলে এখন প্রবৃদ্ধ কোণ কোন পাশে হবে? এই যে উল্টা পাশে যেটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? ইয়েস স্যার। জুবাইর বলো। স্যার একটা সমকোণ আঁকলে তার বিপরীত কোণ, ওইটাও কি স্যার প্রবৃত্ত কোণ হবে? না, সমকোণ আঁকলে, সমকোণ, হ্যাঁ সমকোণ আঁকলে সমকোণের বিপরীত কোণটা প্রবৃদ্ধ কোণ আসবে। এই যে ধরো এই সমকোণ আঁকলাম তো, এই সমকোণের যে বিপরীত পাশের কোণটা, এটা 270 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই বিপরীত পাশের কোণটা কত ডিগ্রি? 270 ডিগ্রি। এটা প্রবৃদ্ধ কোণ হবে। ঠিক আছে? মঈনুদ্দিন। বৃত্তকোণ তো আমরা চাইলে স্যার খাতা। এই কথা কেটে কেটে আসতেছে, আবার বলো। মঈনুদ্দিন আবার বলো। মঈনুদ্দিন আরেকবার একটু কোশ্চেনটা বলো। স্যার আমার এখানে নেটে। আচ্ছা তুমি মেসেজে লিখে দাও। মঈনুদ্দিন যদি কোনো সমস্যা থাকে মেসেজে লিখে দাও। নবীন কি বলবা বলো। স্যার এটা বিপরীত হইলে স্যার 270 ডিগ্রি হয় কিভাবে? এই একটা বিন্দুতে মোট কোণ কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এই পাশে যদি 90 ডিগ্রি থাকে, 360 থেকে 90 বিয়োগ করে দাও, তাহলে 360 থেকে 90 বিয়োগ করলে কত আসে? 270 আসে। তাহলে এই পাশে কত ডিগ্রি আসে? 270 আসে। ধরো এটা বললাম 70 ডিগ্রি, তাহলে এই পাশের কোণটা কত আসবে? বিন্দুতে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, তুমি 360 থেকে 70 বিয়োগ করে দাও, 290 ডিগ্রি আসে। ধরো এটার মান দিয়ে দিলে হচ্ছে যে 110 ডিগ্রি, তাহলে তোমার এই পাশের মান কত আসবে? 360 থেকে 110 বিয়োগ করে দাও, কত আসবে? 250 ডিগ্রি। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে প্রবৃদ্ধ কোণ গেল, এবার হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ হচ্ছে দুইটা পাশাপাশি কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। এখন দুইটা পাশাপাশি কোণ সন্নিহিত কোণ হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হবে, দুইটা শর্ত মানতে হবে। দুইটা শর্ত কি কি? এই দুইটা সন্নিহিত কোণের শীর্ষবিন্দু হইতে হবে একই। ধরো দুইটা সন্নিহিত কোণ কি কি, এই যে এখানে দুইটা কোণ আছে, দুইটা কোণ কে কে? একটা হচ্ছে এই যে এ বিসি একটা কোণ, এ বি সি একটা কোণ, আর আরেকটা হচ্ছে এ বি ডি, এই পাশে আরেকটা কোণ। তাহলে এই দুইটা কোণের দেখো তো শীর্ষবিন্দু কোনটা? কোণ এ বি সি এর শীর্ষবিন্দু কোনটা? কোণ বি। এ বি সি এর শীর্ষবিন্দু বি। কোণ এ বি ডি এর শীর্ষবিন্দু কোনটা? সেটাও বি। তাহলে দুইটা কোণের শীর্ষবিন্দু বি, দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একই হয়, দুইটি কোণের একই শীর্ষবিন্দু যদি হয়, ও একটি সাধারণ বাহু। দেখো এই দুইটা কোণের মধ্যে বাহু, দেখো এ বি সি এর মধ্যে বাহু কয়টা? দুইটা, একটা হচ্ছে বি এ আর একটা বি সি। এ বি ডি এর ক্ষেত্রে বাহু কোনটা? একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে বিডি। তাহলে এই বি এ বাহুটা এই পাশের কোণের সাথেও আছে, আবার এই পাশের কোণের সাথেও আছে না? তাহলে এই দুইটা কোণের সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে একটা, আর সাধারণ বাহু আমরা একটা পাইছি, বা শীর্ষবিন্দু একটা এবং সাধারণ বাহু একটা। এবং কোণ দুইটাই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করতেছে, একটা ডান পাশে আর একটা বাম পাশে। সাধারণ বাহুর একটা ডান পাশে অবস্থান করতেছে আর একটা বাম পাশে অবস্থান করতেছে। এরকম থাকলে তখন এই দুইটা কোণকে আমরা কি বলতে পারবো? সন্নিহিত কোণ বলতে পারবো। এখানে কোণ দুইটি সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থান করলে তাদেরকে সন্নিহিত কোণ বলে। এই পার্টটা লিখে ইম্পর্টেন্ট, এই পার্টটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? দেখো এখানে কিন্তু আমি দুইটা কোণ অন্যভাবেও তৈরি করতে পারি। ধরো এখানে কিন্তু এই যে ডি বি সি পুরো একটা একটা কোণ, আবার এ বি সি এখানেও পুরোটা একটা কোণ। তাহলে এখানে প্রান্ত বিন্দু কিন্তু বি থাকতেছে আর সাধারণ বাহু থাকতেছে বিসি। তো সেই ক্ষেত্রে তোমার এখানে কি হয়ে যাচ্ছে? এই সাধারণ
বাহুর বিপরীত পাশে কিন্তু দুইটা কোণ অবস্থিত না, একই পাশে অবস্থিত, তখন এদেরকে সন্নিহিত কোণ বলা যাবে। সন্নিহিত কোণের জন্য কি হতে হবে, সাধারণ বাহুটা ওই দুইটা কোণের মাঝখানে থাকতে হবে, সাধারণ বাহুটা ওই দুইটা কোণের কি থাকতে হবে, মাঝখানে থাকতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? স্যার আরেকবার বুঝাই দেন। তোমার যদি দুইটা কোণ, যদি তোমার দুইটা কোণ থাকে এবং ওই দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একই হয়, ধরো আমি দুইটা কোণ আঁকলাম এরকম, এই যে এই একটা কোণ আঁকছি, আবার সেম এই শীর্ষবিন্দু থেকে আমি আরেকটা কোণ আঁকছি, তাহলে এই যে দুইটা কোণ আছে, কোন দুইটা কোণ এখানে, এই যে এটা একটা কোণ আর এটা আরেকটা কোণ, এটা হচ্ছে একটা কোণ, এটা হচ্ছে আরেকটা কোণ। এই দুইটা কোণের শীর্ষবিন্দু কোনটা, এটা। আর সাধারণ বাহু কোনটা, এই যে এই বাহুটা সাধারণ বাহু। এই দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একটা হয় এবং কোণ দুইটা যদি তাদের সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তখন এই দুইটা কোণকে আমরা কি বলবো, সন্নিহিত কোণ বলবো। ক্লিয়ার? স্যার কোণ তো সবসময় সাধারণ বাহুর বিপরীত দিকেই হবে। আরে দুইটা কোণ থাকতে হবে, নর্মাল একটা কোণের ক্ষেত্রে কি আমার সাধারণ বাহু থাকবে, আমি একটা কোণ আঁকছি, এখানে সাধারণ বাহু কই, তুমি বলে একটা কোণ আঁকছি, সাধারণ বাহু আছে? এখন দুইটা কোণ আঁকলাম, এটা একটা এখানে আঁকলাম আর একটা এখানে আঁকলাম, এখন এই দুইটাকে কি সন্নিহিত কোণ বলতে পারবো? না স্যার। কখন সন্নিহিত কোণ বলতে পারবো, যখন হচ্ছে যে এই তিনটা বাহু মিলে দুইটা কোণ তৈরি করবে, তখন কি হবে, এই যে এই এই মাঝখানে এটা হচ্ছে একটা সন্নিহিত, এই এই যে এই মাঝখানের স্যার বাহুটা সাধারণ মাঝখানেরটাই বাহু। সবসময় স্বাভাবিক হয়। হ্যাঁ, এটা সাধারণ বাহু, এটাকে বলা হয় সাধারণ বাহু, এটাকে কি বলা হয়, সাধারণ বাহু। আর সাধারণ বাহু এটা শুধু হচ্ছে, মাঝখানেরটাই হয়। হ্যাঁ মাঝখানেরটাই তো হবে, মাঝখানেরটা ছাড়া সাইডের গুলোকে সাধারণ বাহু হিসেবে ধরা যাবে না। ধরো আমি এটাকে সাধারণ বাহু ধরলাম, এখানে আমার স্যার এটা একটা কোণ আর এই পুরাটা মিলে আরেকটা কোণ, এখন তো স্যার এখানে দুইটা কোণ আছে, শীর্ষবিন্দু সেম, সাধারণ বাহু আছে, কিন্তু দুইটা কোণ কি সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করতেছে না একই পাশে অবস্থান করতেছে? স্যার একই পাশে। একই পাশে। একই পাশে হলে তখন এদেরকে সন্নিহিত কোণ বলা যাবে না। কখন সন্নিহিত কোণ বলতে পারবো, যখন আমি কোণ হিসেবে ধরবো কাকে, এটা একটা কোণ এটা একটা কোণ, এখন তাকে এই দুইটা কোণ কি আছে, সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করতেছে, এটা হচ্ছে আমার সাধারণ বাহু, এটা তখন আমার সাধারণ বাহু না, সাধারণ বাহু কোনটা, এটা। তখন কোণ দুইটা এই সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করছে, তখন এই দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বলতে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার আলিফ হাত তুলেছেন, বলেন। স্যার স্যার একজন একজন করে হাত তুলেন, আজওয়াদ হাত তুলেন, আসতেছি। আলিফ বলেন। স্যার কিছুক্ষণ আগে যে শীটে বললেন যে একটা সমকোণ দিছে, সমকোণটাতে একটা রেখা তার মাঝখান দিয়ে সমকোণের দাগ দিছে, সেটাও কি সন্নিহিত কোণ হবে? কারণ একই শীর্ষবিন্দুতে আছে। বুঝি নাই, আবার বলো। ধরো এই যে সমকোণ আঁকছি, এই সমকোণ আঁকছি, তারপর কি বলছো? তার মাঝখানের বিন্দুতে হ্যাঁ আঁকছি, এই দুই এটা পাশেরটা। কি সন্নিহিত হবে? হ্যাঁ, এই দুই পাশের দুইটা সন্নিহিত কোণ আসবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা দুইটা পরস্পর সন্নিহিত কোণ। কারণ এই দুইটা কি, এটা হচ্ছে সাধারণ বাহু, এই যে এই কোণটা আর এই কোণটা, এই পাশের দুই পাশের দুইটা কোণ কি সন্নিহিত কোণ, কারণ এদের সাধারণ প্রান্ত বিন্দু হচ্ছে এটা এবং তাদের সাধারণ বাহু এটা, এবং কোণ দুইটা সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করতেছে। ঠিক আছে, ইয়েস স্যার। জারিফ বলো। স্যার প্রবৃদ্ধ কোণ যদি 271 ডিগ্রি হয় তাহলে কি ওই 89 ডিগ্রি কি সূক্ষ্মকোণ? হ্যাঁ অবশ্যই 89 ডিগ্রি সূক্ষ্মকোণ না। আজওয়াদ বলেন। তার সন্নিহিত কোণ কি 360 ডিগ্রি হতে পারে? 360 ডিগ্রি, এখানে তো দুইটা কোণ থাকবে, এখন দুইটা কোণের যোগফল 360 ডিগ্রি হইতেই পারে। ধরো এই যে যেমন এরকম আঁকলাম আমি, ওয়েট করো, ধরো আমি হচ্ছে যে এখানে 360 ডিগ্রি হবে না, আসলে 359 পর্যন্ত যেতে পারবে। ধরো আমি এখান থেকে এভাবে এভাবে আঁকলাম, ঠিক আছে, আর এদিক থেকে আরেকটা আঁকলাম, এদিক থেকে আরেকটা আঁকলাম, 359 ডিগ্রি হইতে পারবে দুইটা সন্নিহিত কোণের যোগফল, 360 ডিগ্রি হওয়া সম্ভব না। ঠিক আছে, 360 ডিগ্রি হওয়া সম্ভব না। ধরো এই আমি এভাবে আঁকছি, এখানে আঁকছি, এখন এখানে কি আছে, কোণ দুইটা কোণ, ধরো এই কোণের কথা বললাম আর এই কোণের কথা বললাম, এটা সাধারণ প্রান্ত বিন্দু, এটা এটা হচ্ছে সাধারণ প্রান্ত বিন্দু, এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ, তাহলে সাধারণ প্রান্ত বিন্দু এটা হচ্ছে সাধারণ বাহু বিপরীত পাশে অবস্থান করছে, তো এই দুইটা সন্নিহিত কোণ হইতে পারে। দুইটা সন্নিহিত কোণের যোগফল 359 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে, 360 ডিগ্রি হইতে পারবে না, 180 ডিগ্রি হইতে পারবে। দুইটা সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হইতে পারবে, দুইটা সন্নিহিত কোণ যোগফল 180 ডিগ্রি হইতে পারবে। ওইগুলা আলাদা আলাদা প্রকারভেদ আছে সামনে। তাহলে সন্নিহিত কোণের ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে ঠিক আছে। নেক্সট যেটা পূরক কোণ সম্পূরক কোণ, ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে কোশ্চেন আসবে। পূরক কোণ সম্পূরক কোণ, এই স্লাইডটাতে বা এই বিষয়টাতে 4টা 5টা স্টার চিহ্ন দিয়ে দেন।
এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কাকে বলে আসবে, মানে শূন্যস্থান পূরণ আসবে, অনেক ধরনের কোশ্চেন আসবে এখান থেকে। পূরক কোণ এবং সম্পূরক কোণ খুবই ইম্পর্টেন্ট। পূরক কোণ কি? যদি দুইটা কোণের যোগফল একত্রে 90 ডিগ্রি হয়। যেমন এখানে একটা কোণের মান 60 দিছে আর একটা কোণের মান 30 দিছে, তাহলে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি। তো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তবে তাদেরকে একটিকে অপরটির পূরক কোণ বলে। মানে 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এর হচ্ছে একটা আর একটার সাথে সম্পর্কিত। ধরো আমি যদি এখানে বলতাম একটা কোণের মান 55 ডিগ্রি, তাহলে আরেকটা চলে আসতো 35 ডিগ্রি। তখন 55 ডিগ্রি এর পূরক কোণ 35 ডিগ্রি, 35 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 55 ডিগ্রি। ক্লিয়ার ব্যাপারটা? তো তোমাকে আমি যদি বলি 18 ডিগ্রি এর পূরক কোণ কত, তুমি কি বলবা? 18 বিয়োগ 90। 18 ডিগ্রি এর পূরক কোণ ড্যাশ বললাম, তখন তুমি কি করবা? তুমি যেন পূরক কোণ হইতে হলে দুইটা কোণের যখন 90 ডিগ্রি হইতে হবে, এর মধ্যে একটা যদি 18 হয়, বিয়োগ করে দিব 72 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 72 ডিগ্রি। 72 ডিগ্রি। তোমাকে যদি বলি 50 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি, তুমি বলবা 40 ডিগ্রি। আবার 40 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 50 ডিগ্রি। 18 ডিগ্রি এর পূরক কোণ 72 ডিগ্রি, 72 ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি? 18 ডিগ্রি। 18 ডিগ্রি। ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝে গেছে? ইয়েস স্যার। পূরক কোণ কি? দুইটা কোণের জি যোগফল স্যার। 90 ডিগ্রি হইতে হবে। তাহলে পূরক কোণের মধ্যে একটা কোণের মান বলে দিলে আরেকটা কোণের মান কিভাবে বের করবো? 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দিব। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার আসছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ হচ্ছে পূরক কোণের যেমন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হতো, সম্পূরক কোণে দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সেটাই পার্থক্য। সম্পূরক কোণ হচ্ছে যদি দুটি কোণের যোগফল একত্রে 180 সমান হয়, তবে তাদেরকে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, একটিকে অপরটির পূরক কোণ বলে। এটা লিখতে হবে পরীক্ষার খাতায়। এটা না লিখলে, এই অংশটা না লিখলে, যে যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাদেরকে পূরক কোণ বলে, এভাবে লিখবেন। যদি দুটি কোণের যোগফল একত্রে 90 ডিগ্রি এর সমান হয়, তবে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। যেমন 30 ডিগ্রি এর পূরক কোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রি এর পূরক কোণ 30 ডিগ্রি। যে একটিকে অপরটির, 30 ডিগ্রি এর পূরক কোণ 60, 60 ডিগ্রি এর পূরক কোণ 30, একটিকে অপরটির পূরক কোণ বলে। এটা আপনাকে লিখতে হবে। বুঝতে পারছি? একইভাবে সম্পূরক কোণের ক্ষেত্রেও দুটি কোণের যোগফল একত্রে 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এই যে 60 ডিগ্রি এর সম্পূরক কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমি যদি বলি 100 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি, কি লিখবা? 80 ডিগ্রি। 2 ডিগ্রি। 100 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি আসবে? 80 ডিগ্রি। আবার 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি আসবে? 100 ডিগ্রি। পারা যাবে? জি স্যার। এখন পরীক্ষা তোমাদের কি আসে? ক্যাডেট কলেজে কি আসে? ক্যাডেট কলেজে আসে এক্স ডিগ্রি এর পূরক কোণ কত ডিগ্রি। বলো এক্স ডিগ্রি এর পূরক কোণ কত আসবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। সেটাই অ্যান্সার। কারণ আমরা পূরক কোণ করতে হলে, যে কোনো একটা কোণে পূরক কোণ বের করতে বললে কি বলি আমরা? 90 থেকে মাইনাস করে দিই না? তো এক্স ডিগ্রি কোণে পূরক কোণ বলে 90 থেকে এক্স মাইনাস করে দিবে। এখন মাইনাস তো আর করা যায় না, যেভাবে সেভাবে বসায় রাখবে। ক্লিয়ার ব্যাপারটা? স্যার এটাই উত্তর। এটাই উত্তর। তাসনিম হাত তুলেছেন, বলেন। স্যার এখানে পূরক কোণটা আর সমপূরক মানে দুটোটা একসাথে, আরেকবার একটু বুঝাই দেন। পূরক কোণ হচ্ছে যে যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি এর সমান হয়, তখন তাদেরকে পূরক কোণ বলবো। একটাকে অপরটা পূরক কোণ বলবো। দুইটা কোণের যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয়, এখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, তুমি দুইটা কোণ বলো যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, বলো। তাসনিম, দুইটা কোণ বলো যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। স্যার মাথায় আসতেছে না তো। আরে তুমি একটা কোণের মান বলো না, তুমি একটা কোণের মান বলো তোমার ইচ্ছা মতো। সূক্ষ্ম কোণ। পূরক কোণের দুইটা কোণকে কি হতে হবে? সূক্ষ্ম কোণ হতে হবে। কারণ যেহেতু দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে, কোনোটা তো 90 ডিগ্রি হইতে পারবে না, বা 90 ডিগ্রি থেকে বেশি হইতে পারবে না। তাহলে একটাকে যদি আমি 25 ডিগ্রি ধরি, আরেকটা হবে হচ্ছে ধরো 65 ডিগ্রি, তাহলে এই দুইটার যোগফল 90 ডিগ্রি হচ্ছে, তো এরা পূরক কোণ। এরা পরস্পর কি কোণ? পূরক কোণ। একটু আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ, এই যে বুঝাচ্ছি তো, আরেকবার শুনো না, আরেকবার বুঝাচ্ছি, এখান থেকে শুনে নাও। আপনাকে বলছি দুইটা কোণ, ধরো দুইটা কোণ, এটা যে কোনো মানের হইতে পারে। একটা কোণে মানে 1 ডিগ্রি, আর একটা কোণে মানে 89 ডিগ্রি। এখন দুইটাকে যোগ করলে কত হয়? বলো, দুইটাকে যোগ করলে কত হয়? একটা 1 ডিগ্রি আর একটা 89 ডিগ্রি, দুইটাকে যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ পরস্পর পূরক কোণ। 1 ডিগ্রি এর পূরক কোণ 89 ডিগ্রি, 89 ডিগ্রি এর পূরক কোণ 1 ডিগ্রি। এখন তুমি 90 ডিগ্রি আঁকো। ধরো তুমি, আমি দেখাই, এক্সাম্পল দেখাই, ধরো একটা 90 ডিগ্রি আঁকি আমি। ধরো একটা 90 ডিগ্রি আঁকছি আমি।
এই একটা 90 ডিগ্রি আছে। এখন এর মাঝখানে তুমি আরেকটা রশ্মি আঁকলেই কি হচ্ছে, এখানে মোট কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? কয়টা কোণ উৎপন্ন দুইটা হচ্ছে এখানে? দুইটি। দুইটা কোণ। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। এখন এই রশ্মিটা যেখানেই আঁকি না কেন দুইটা কোণের যোগফল তো 90 ডিগ্রি হচ্ছে। তখন ওই দুইটা কোণ পরস্পরের পূরক কোণ হবে। তখন ওই দুইটা কোণ পরস্পরের পূরক কোণ। ধরো আমি এখানে আঁকলাম, এ পাশে একটা 10 ডিগ্রি, এ পাশে একটা 80 ডিগ্রি, দুইটা তাহলে কি হচ্ছে, দুইটার যোগফল 90 হচ্ছে, তো তারা 90 একটা ডিগ্রি। আরেকটার পূরক কোণ। ক্লিয়ার ব্যাপারটা? ইয়েস স্যার। একইভাবে স্যার সম্পূরক কোণ একটা চিন্তা করো। ধরো এই যে 180 ডিগ্রি কোণ আঁকলাম, এই 180 ডিগ্রি। এখন এর মাঝখানে আমি যদি এখানেও আঁকি, দুইটা কোণ তৈরি হচ্ছে না এখানে, ছোট একটা বড় একটা, এই দুইটা কোণ কি আসবে? সম্পূরক কোণ আসবে। এভাবে আঁকলাম, দুই পাশে দুইটা কোণ আসছে, সম্পূরক কোণ আসবে। এভাবে আঁকলাম, দুই পাশে দুইটা কোণ এবং দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, তো তারা কি আসবে? সম্পূরক কোণ হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার হাত তোলো, হাত তুলে রাখো, আসতেছি। আলিফ বলো, কি সমস্যা? স্যার কিছুক্ষণ আগে সন্নিহিত কোণের জন্য আমরা যে উদাহরণটা বলছিলাম সমকোণের, জি, সেটা তো সম্পূরক কোণ তাহলে হবে, কারণ 90 হ্যাঁ, ডিগ্রি এই যে দোনোটি। এই যে দুইটাই 90 ডিগ্রি, দুইটাকে যোগ করলে 180, 90 ডিগ্রি এর সম্পূরক কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর সম্পূরক কোণ 90 ডিগ্রি হবে, অবশ্যই হবে। তো স্যার পরীক্ষা আসলে এটা সন্নিহিত কোণ লিখবো নাকি সম্পূরক কোণ লিখবো? আরে পরীক্ষায় তোমাকে তো বলবে যে সম্পূরক কোণ কাকে বলে লিখো, তোমাকে কি এরকম ছবি দিয়ে বলবে এটা কি কোন ধরনের কোণ? এরকম তো কখনো দিবে না। এটা তো অনেক হাজার হাজার অ্যান্সার হইতে পারে। এভাবে তো তোমাকে ছবি দিয়ে কখনো বলবে না এটা কোন ধরনের কোণ। তোমাকে বলবে সম্পূরক কোণ কাকে বলে লিখো, সন্নিহিত কোণ কাকে বলে লিখো, 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি, 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত ডিগ্রি, দুইটা সন্নিহিত কোণ হওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়, এই ধরনের কোশ্চেন আসতে পারে। কিন্তু তোমাকে কি কখনো ছবি দিয়ে বলবে এটা কোন ধরনের কোণ বলার জন্য? এই ধরনের কোশ্চেন তো কোনোদিন আসবে না। বুঝতে পারছি? ইয়েস স্যার। আজওয়াদ বলেন। স্যার হ্যাঁ দুইটা বলেন। কোণ দুইটা কোণের সমষ্টি হতে হবে সম্পূরক কোণ আর পূরক কোণ হতে। হ্যাঁ, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে ওই দুইটা কোণকে একটাকে আরেকটা পূরক কোণ বলবো। দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে ওদেরকে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলবো। একটা কোণ দিয়ে কখনো পূরক কোণ বা সম্পূরক কোণ তৈরি করা যাবে? বুঝতে পারছি? একটা কোণ কখনো কারো মানে পূরক কোণ হইতে হলে সেখানে কোণ লাগবে দুইটা, সম্পূরক কোণ হইতে হলে কোণ লাগবে কয়টা? অ্যাটলিস্ট দুইটা। এবং কি হইতে হবে, ওই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি যদি হয় তাহলে তাদেরকে পূরক কোণ বলবো। দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি সম্পূর্ণ। এখন ধরো দুইটা কোণের যোগফল আসলে 100 ডিগ্রি, এখন এদেরকে কি বলবা? কিছু বলার আছে এদেরকে? কিচ্ছু বলার নেই। ওদের কোনো প্রকারভেদ নেই। দুইটা কোণের যোগফল যদি 91 ডিগ্রি হয় কিচ্ছু বলতে পারবে না তুমি। দুইটা কোণের যোগফল 80 ডিগ্রি হলে কিছু বলা যাবে না। দুইটা কোণের যোগফল যখনই 90 ডিগ্রি হবে তখন ওই দুইটাকে আমরা কি বলতে পারবো? একটাকে আরেকটা পূরক কোণ বলতে পারবো। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখনই শুধুমাত্র তাদেরকে আমরা কি বলতে পারবো? ওই দুইটাকে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? স্যার অনিন্দ হাত তুলেছেন, বলেন। স্যার কখনো কি দুইটা কোণের যোগফল 360 ডিগ্রি হয়? 360 ডিগ্রি হবে, কিন্তু ওদেরকে তো তোমার হচ্ছে যে এই যে যেমন আমি এখানে একটা সরল কোণ আঁকলাম, ধরো এটা আঁকলাম, ঠিক আছে, এটা আঁকলাম। এখন এদিকে উল্টা পাশে এদিকে এটা হচ্ছে যে 180 ডিগ্রি, এদিকে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুইটা কোণের যখন 360 ডিগ্রি হলো না? আবার আমি ধরো প্রবৃদ্ধ কোণ যখন আঁকলাম তখনও তো দেখাইছি যে প্রবৃদ্ধ কোণ যখন আঁকলাম, ধরো এদিকে একটা কোণ আঁকছি, এখানে একটা আঁকছি, এখানে একটা আঁকছি, তাহলে এখানে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? মোট দুইটা কোণ উৎপন্ন হয়েছে। কে কে দুইটা কোণ? এ পাশে একটা কোণ, এ পাশে আরেকটা কোণ। এই দুইটা কোণের যোগফল তো 360 ডিগ্রি হবে। কিন্তু দুইটা কোণের যোগফল 360 ডিগ্রি হলে ওদের কোনো প্রকারভেদ নাই, ওইগুলোকে কোনো কিছু আলাদা করে বলে না। শুধুমাত্র দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলেই একটাকে আরেকটা পূরক কোণ বলে, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। ক্লিয়ার? ইয়েস স্যার। পরীক্ষায় আরো কিছু প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বলতো এখানে পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণই কোন ধরনের কোণ হয়? সূক্ষ্ম কোণ হয় নাকি স্থূল কোণ হয়? সূক্ষ্ম কোণ। স্যার সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণ। তাহলে তোমাকে যদি আমি বলি সূক্ষ্ম কোণের পূরক কোণ, সূক্ষ্ম কোণের পূরক কোণ ড্যাশ, তুমি কি লিখবে এখানে? সূক্ষ্ম কোণ। তুমি কি লিখবা? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের পূরক কোণ সূক্ষ্ম কোণই হবে। মানে পূরক কোণের ক্ষেত্রে তো স্থূল কোণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সবসময় সূক্ষ্ম কোণই হবে। তাহলে সূক্ষ্ম কোণের পূরক কোণ সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণের পূরক কোণ সূক্ষ্ম কোণ।
কিন্তু সূক্ষ্মকোণের স্থূল সম্পূরক কোণ কি আসবে? সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কি আসবে? সম্পূরক কোণের স্থূল কোণের স্যার উল্টাপাল্টা আসবে স্যার, কখনো সেম সেম কি হবে না। কি কখনো সেম সেম হবে না? হ্যাঁ, এখানে কি লিখবে? এই যে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ আসবে স্থূলকোণ, স্থূলকোণের সম্পূরক কোণ আসবে কি? সূক্ষ্মকোণ। উল্টা হবে। সূক্ষ্মকোণের সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কি হবে? স্থূল কোণ। সম্পূরক কোণ হবে স্থূলকোণ। সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কি হবে? স্থূলকোণ। আর স্থূলকোণের সম্পূরক কোণ কি আসবে? সূক্ষ্মকোণ। কেন দেখো, তুমি একটা সূক্ষ্মকোণ বলো, ধরলাম আমি সূক্ষ্মকোণ ধরলাম 88 ডিগ্রি। তাহলে 88 ডিগ্রি যদি সূক্ষ্মকোণ হয়, এটা সম্পূরক কোণ কি আসবে? 180 থেকে 88 বিয়োগ করলে কত আসে? ধরো 92 ডিগ্রি। তাহলে এটা কি স্থূলকোণ হয়ে যাচ্ছে না? তাহলে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ স্থূলকোণ, স্থূলকোণের সম্পূরক কোণটা কি আসবে? সূক্ষ্মকোণ আসবে। এটা শূন্যস্থানে আসতে পারে, এটা আসবে না। এটা আসার চান্স কম, কারণ সূক্ষ্মকোণের পুরো কোণ সূক্ষ্মকোণই তো এখানে। কিন্তু এটা আসতে পারে যে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ স্থূলকোণ আর স্থূলকোণের সম্পূরক কোণ সূক্ষ্মকোণ। ক্লিয়ার? আহজাব, নাহল বলেন, নাহল বলেন। স্যার এটা একটু আবার বুঝাই দিবেন? তুমি আমাকে একটা যে কোনো একটা কোণ বলো, সূক্ষ্মকোণ বলো। একটা সূক্ষ্মকোণের মান বলো, যে কোনো একটা তোমার ইচ্ছা মতো। 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি সূক্ষ্মকোণ। একটা সূক্ষ্মকোণের মান বলো। স্যার 78 ডিগ্রি। 78 ডিগ্রি, এই যে ভালো। 78 ডিগ্রি একটা সূক্ষ্মকোণ, এটা সম্পূরক কোণ কিভাবে বের করবো বলো? 180 থেকে মাইনাস দিব। 180 থেকে 78 মাইনাস করলে কত আসে? 102 ডিগ্রি। তো 102টা কোন ধরনের কোণ আসতেছে? সূক্ষ্মকোণ আসতেছে না স্থূলকোণ আসতেছে? আবার বলে, 102টা কোন ধরনের কোণ? সূক্ষ্মকোণ না স্থূলকোণ? তাহলে এই যে সূক্ষ্মকোণের সম্পূরক কোণ কি আসলো? স্থূলকোণ। আর স্থূলকোণের সম্পূরকটা কি আসবে? সূক্ষ্মকোণ আসবে। উল্টা হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। একটা মিনিট একটু ওয়েট করেন। সৌমিক। সূক্ষ্মকোণ সরি পূরক কোণ আর স্থূলকোণ নিয়ে, সম্পূরক কোণ নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার একটু আবার বুঝাই দিবেন, আমি তো বুঝি নাই। কোনটা বুঝো নাই? স্পেসিফিক করে বলতে হবে কোনটা বুঝো নাই। সম্পূরক। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি এর সমান হয়। দুইটা কোণ থাকবে এবং তাদের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। তখন ওই দুইটা কোণকে একটা একটা সম্পূরক কোণ বলতে পারবো। একটা কোণের মান তোমাকে যদি আমি 72 ডিগ্রি দেই, আরেকটা কোণের মান হয়ে যাবে 108 ডিগ্রি। এই দুইটাকে যোগ করলে কত আসতেছে? বলো, এই দুইটাকে যোগ করলে কত আসতেছে? 180। 180 ডিগ্রি। তাহলে এই 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 108 ডিগ্রি, 108 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 72 ডিগ্রি। ক্লিয়ার? এখন 72 ডিগ্রিটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের সম্পূরক কোণটা 108 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ। 108 ডিগ্রি স্থূলকোণ, এটা সম্পূরক কোণটা 72 ডিগ্রি, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। এটাই, আর তো কোনো কিছু নাই এখানে। যেতে পারছি? হ্যাঁ।
নেক্সট নেক্সট পার্টে চলে যাই। পূরক কোণ আর সম্পূরক কোণ থেকে কিন্তু আমি বলছি কোশ্চেন আসবে, ঠিক আছে? পূরক কোণ সম্পূরক কোণ থেকে কোশ্চেন আসবে। এবার সে একান্তর কোণ আর অনুরূপ কোণ। একান্তর কোণ আর অনুরূপ কোণটা কি? এটা আপনাদের বই, এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা থেকে যদিও পরীক্ষায় কোশ্চেন কম আসে, কিন্তু এটা থেকে কি আসে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের উপপাদ্য সম্পাদ্য যখন করব তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। একান্তর কোণটা কি? প্রথমে আমাদেরকে বুঝতে হবে সমান্তরাল সরলরেখা কি। সমান্তরাল সরলরেখা ক্লাস 5-এ পড়ছেন, মনে আছে? সমান্তরাল সরলরেখা কি? যদি দুইটা সরলরেখা পরস্পরকে কখনো কি না করে, ছেদ না করে। ধরো আমি এখানে দুইটা সরলরেখা আঁকলাম, এই দুইটা সরলরেখা কোনোদিনও একটা এটাকে ছেদ করবে না। এই দুইটা সরলরেখার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা সমান, ঠিক আছে? এই দূরত্বটা কি সমান। তখন আমরা এই দুইটা সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলতে পারবো। ক্লিয়ার? ট্রেনের স্যার লাইন। ছেদ করবে না মানে কি? বুঝি নাই। ট্রেনের ছেদ লাইনের করবে না মানে কি? হ্যাঁ, ট্রেনের লাইন এটা হচ্ছে যে কি, ট্রেনের লাইন হচ্ছে কি সমান্তরাল রেখা। সমান্তরাল সরলরেখা। ট্রেনের লাইনটা কি সমান্তরাল সরলরেখার মধ্যে পড়ে, ঠিক আছে? ট্রেনের লাইনটাও সমান্তরাল সরলরেখার মধ্যে পড়ে। তাহলে একান্তর কোণটা হচ্ছে এই যে দুইটা সমান্তরাল সরলরেখা, আমরা এই দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি কি করি, মাঝখান দিয়ে একটা রশ্মি টানি, মাঝখান দিয়ে যদি একটা কি টানি, রশ্মি টানি, ঠিক আছে? বা আরেকটা সরলরেখা টানি, তখন এখানে কি হচ্ছে দেখো তো, কয়টা কোণ উৎপন্ন হচ্ছে এখানে দেখো তো। এখানে মোট 8টা কোণ উৎপন্ন হচ্ছে। কয়টা কোণ? মোট 8টা কোণ উৎপন্ন হচ্ছে। 8টা কোণ কি কি দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে উপরে এখানে দুইটা কোণ, এখানে দুইটা কোণ, এখানে দুইটা কোণ, নিচের দিকে দুইটা কোণ। মোট কয়টা কোণ উৎপন্ন হয়েছে? 8টা কোণ উৎপন্ন হয়েছে। মোট কয়টা কোণ? 8টা। 8টা কোণ। এখন এই 8টা কোণের মধ্যে যদি তোমাকে আমি একটা কোণের মান দিয়ে দিই, বাকি সবগুলো কোণের মান তুমি বের করতে পারবা, যেটা আমাদের এখন দরকার নেই। মানে 8টা কোণের মধ্যে 2 জোড়া কোণ আছে একান্তর কোণ। একান্তর কোণ আছে কত জোড়া? 2 জোড়া। আর 4 জোড়া কোণ আছে অনুরূপ কোণ। 4 জোড়া কোণ আছে কি অনুরূপ কোণ। এখন কোনটা কোনটা একান্তর কোণ, কোনটা কোনটা অনুরূপ কোণ, এটা আমরা একটু বুঝি। দেখো তো, এই যে দুইটা সমান্তরাল সরলরেখা ছেদ করলো আর এটা ছেদক, এখানে একটা জেড খুঁজে পাচ্ছ তোমরা? একটা জেড পাওয়া যাচ্ছে এখানে, দেখো তো। ইয়েস স্যার। Yes, sir. এই যে জেড দেখা যায়, এই যে দেখো একটা জেড আছে এখানে। ইয়েস স্যার। এই যে জেড বরাবর, এই যে জেড, জেড এর মাঝখানে যে দুইটা কোণ আছে, জেড এর মাঝখানে যে দুইটা কোণ আছে, এই জেড এর মাঝখানে যে দুইটা কোণ আছে এদেরকে বলা হয় একান্তর কোণ। জেড এর মাঝখানে যে দুইটা কোণ আছে এদেরকে কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। ক্লিয়ার? স্যার আবার জেড এর উল্টা পাশে যে দুইটা কোণ আছে, এই যে এক্স এবং ডাব্লিউ, এদের দুইটাকেও কি বলা হয়? একান্তর কোণ বলা হয়। আমি একটু ছবিটা বড় করে আঁকি এখানে, বড় করে আঁকলে আপনাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। দেখেন, একান্তর কোণের জন্য সবার ফার্স্টে কি লাগবে? দুইটা সমান্তরাল সরলরেখা লাগবে। দুইটা কি সরলরেখা লাগবে? সমান্তরাল সমান্তরাল। সরলরেখা। তারপরে দুইটা সমান্তরাল সরলরেখার একটা ছেদক লাগবে। স্যার এখন ছেদক মানে কি? ছেদক মানে হচ্ছে যে এই সরলরেখাটা এই দুইটা সমান্তরাল সরলরেখাকে ছেদ করে গেছে, মাঝখান দিয়ে বরাবর কেটে চলে গেছে, পেটের মাঝখান দিয়ে, তখন এটাকে কি বলতে পারবো? ছেদক বলতে পারবো। ঠিক আছে? Yes, তো sir. এই ছেদক আঁকার পরে দেখো তুমি এখানে একটা জেড খুঁজে পাচ্ছ, জেড আছে না? এই যেমন এটা একটা জেড না, এই যে এইখানে, এইখানে, এখানে, এটা একটা জেড না? এই জেড এর মাঝখানে যে দুইটা কোণ আছে, এই যে দেখো জেড এর মাঝখানে এখানে একটা কোণ আছে, এটা একটা কোণ। আবার জেড এর মাঝখানে এখানে আরেকটা কোণ আছে। এই যে দুইটা কোণ জেড এর মাঝখানে, এই দুইটা হচ্ছে একান্তর কোণ। এই দুইটা কি একান্তর। আবার যদি উল্টা দিকে থাকে, উল্টা দিকে যদি থাকে সেটা হচ্ছে কি আসবে? একান্তর কোণ আসবে। ঠিক আছে? বুঝতে পারছি আমি? স্যার আরেকবার বুঝাই দিবেন? স্যার আরেকবার বুঝাই। একান্তর কোণটা হচ্ছে, একান্তর কোণটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখার ছেদকের এই যে বিপরীত পাশে যে দুইটা কোণ, ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ থাকে, আমি ছেদ করলাম, ছেদকের বিপরীত পাশে দুইটা কোণ, এখানে একটা জেড চিন্তা করেন, এই জেড এর দুই পাশে যে দুইটা কোণ আছে, আপনি একটা জেড এর কথা চিন্তা করেন, এই জেড এর মাঝখানে কোণটা, এটা একটা কোণ থাকবে, এটা একটা কোণ থাকবে, এই দুইটা কোণ একান্তর কোণ হবে। তো এখানে আপনি জেড এর কথা চিন্তা করেন, এই জেড এর এই পাশে আর এই পাশে এই দুইটা কোণকে কি বলতে পারবো? একান্তর কোণ বলতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা?
Yes, sir. তাহলে এই দুইটাকে যেমন একান্তর কোণ তো বলতে পারবো, এই দুইটার বিপরীত পাশে যে দুইটা কোণ, এই যে এই কোণটা আর এই কোণটা, এই যে এখানে এই কোণটা, এই যে উল্টা দিকে জেড, উল্টার দিকে জেড এর কথা চিন্তা করো, এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণকে আমরা কি বলতে পারবো? একান্তর কোণ বলতে পারবো। মানে এই সমান্তরাল সরলরেখার ছেদকের বিপরীত পাশে, এটা আছে বাম পাশে, এটা আছে ডান পাশে, এই দুইটা একান্তর কোণ। আবার এটাও হচ্ছে কি, এটা আছে ডান পাশে, এটা আছে বাম পাশে, এরা দুইটাও কি একান্তর। ক্লিয়ার? জুবায়ের হাত তুলেছো, বলো। এরকম হলে কি পুরা রেখাটাই একান্তর কোণ হয়ে যাবে? পুরা রেখাটা কেন আসবে? রেখা কেন একান্তর কোণ আসবে? কোণগুলো একান্তর কোণ আসবে, কোনটা কোনটা একান্তর কোণ আসবে? ধরো এটাকে আমি ধরলাম কি, এটাকে আমি ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম জেড, এটাকে ধরলাম পি। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে একটা একান্তর কোণ, জেড আর পি হচ্ছে আরেকটা একান্তর কোণ। এখানে এইগুলো হচ্ছে কোণ, রেখা কেন কোণ হবে? রেখা তো কোণের সাথে কোনো সম্পর্ক নেই। তোমার রেখার মাঝখানে যে কোণগুলো তৈরি হচ্ছে তারা হচ্ছে কি একান্তর কোণ। রেখার মাঝখানে কি কি তৈরি হয়েছে দেখো, এই যে এখানে রেখার মাঝখানে এটা একটা কোণ তৈরি হয়েছে, এটা একটা কোণ তৈরি হয়েছে। এখন তুমি এগুলোকে মার্ক করো, এ বি সি ডি ই এফ, এটা দাও জি, এটাকে দাও এইচ। তাহলে এই কোণটাকে কিভাবে লিখতে পারি? এ জি এইচ লিখতে পারি। এই কোণের মান হচ্ছে এ জি এইচ, আর এটা হচ্ছে জি এইচ ডি বা ডি এইচ জি, ডি এইচ জি। এই দুইটা হচ্ছে কি একান্তর কোণ, এই দুইটা হচ্ছে কি একান্তর। ক্লিয়ার? স্যার ডি কিভাবে একান্তর কোণ স্যার হয়? স্যার আরে ডিএইচজি, ডিএইচজি, এই পুরাটা হচ্ছে একান্তর কোণ। ডিটা কি শুধু একান্তর কোণ নাকি? এর পুরাটা কোণ লিখছি না, ডিএইচজি, এটা হচ্ছে কোণ। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা কোণ। আবার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এটা আরেকটা কোণ। এই দুইটা কোণ হচ্ছে কি আমার একান্তর কোণ। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এখানে ধরেন এ জি তারপরে এ জি ই এরকম একটা লিখেছি না আমরা, এখন ই জি বি, আবার এই সাইডে হচ্ছে যে কি স্যার সি এইচ তারপর না নিচে না না, ওগুলা বাইরের দিকের গুলো, বাইরের দিকের গুলোর সাথে কোনো সম্পর্ক নাই, বাইরের দিকের গুলোর সাথে একান্তর কোণের সম্পর্ক নাই, বাইরের দিকের গুলোর সাথে অনুরূপ কোণের সম্পর্ক। একান্তর কোণ হচ্ছে এই যে ভিতরের চারটা নিয়ে, এই এক, এটা হচ্ছে এক, দুই, তিন, চার। এই এক আর তিন হচ্ছে একান্তর কোণ, দুই আর চার হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? ইয়েস স্যার। আমি যদি এদেরকে যদি মার্ক করি, ধরো এখানে এক, এটাকে দিলাম এক, এটাকে দিলাম দুই, এটাকে দিলাম তিন, এটাকে দিলাম চার, পাঁচ, ছয়, সাত, আট। তিন আর ছয় একান্তর কোণ, পাঁচ আর চার একান্তর কোণ। তিন আর ছয় ও চার আর পাঁচ এর হচ্ছে একান্তর কোণ। চার পাঁচ উল্টা পাশেরটা, তিন ছয় এ পাশেরটা, একান্তর কোণ। আর অনুরূপ কোণ হচ্ছে এই সরলরেখার একই পাশে, এই যে দুই উপরেরটা, ছয় উপরেরটা, এই দুই আর ছয় হচ্ছে অনুরূপ কোণ। নিচেরটা ডান পাশের নিচেরটা, ডান পাশের নিচেরটা, এই চার আর আট হচ্ছে অনুরূপ কোণ। বাম পাশের উপরেরটা এক, বাম পাশের উপরেরটা এই যে পাঁচ, এরা দুইটা হচ্ছে অনুরূপ কোণ। বাম পাশের নিচেরটা তিন, নিচেরটা সাত, এরা হচ্ছে অনুরূপ কোণ। ক্লিয়ার ব্যাপারটা? অনুরূপ কোণ কোনটা কোনটা? যে কোনো এক পাশে। একান্তর কিন্তু দুই পাশে হয়ে গেছে, ছেদকের দুই পাশে, একটা হচ্ছে বাম পাশে আর একটা ডান পাশে। একটা ডান পাশে হলে আরেকটা বাম পাশে। আর অনুরূপ কোণ হচ্ছে ডান পাশে হলে শুধু ডান পাশে। ডান পাশের এই উপরেরটা আর উপরেরটা, দুই আর ছয় অনুরূপ, চার আর আট হচ্ছে কি অনুরূপ। আবার বাম পাশে এক আর পাঁচ অনুরূপ, তিন আর সাত হচ্ছে কি অনুরূপ। ক্লিয়ার? স্যার অনুরূপটা আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ, অনুরূপটা আরেকবার দেখাচ্ছি। এখানে কয়জন হাত তুলেছেন? আহজাব বলেন। অনুরূপ কোণ কোনটা আর একান্তর কোণ? আহজাব কথা বুঝিনি, আবার বলো। এখানে অনুরূপ কোণ কোনটা আর হচ্ছে একান্তর কোণ কোনটা? তুমি একান্তর কোণ বলো আগে, একান্তর কোণেরটা বলো। তুমি বলো এখানে একান্তর কোণ কোনটা কোনটা, আমি এখানে নাম্বার করতেছি, আমি এখানে নাম্বারিং দিচ্ছি, তুমি আমাকে বলবে একান্তর কোণ কোনটা কোনটা। ধরো এটা হচ্ছে আমার এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তুমি বলো একান্তর কোণ এখানে কোনটা কোনটা? 1 4। ওয়ান আর ফোর একান্তর কোণ, এটা তো বিপ্রতীপ কোণ। এই ওয়ান আর ফোর বিপ্রতীপ কোণ না, বিপরীত পাশে না। আমি কি বাইরের দিকের গুলোর সাথে একান্তর কোণের কোনো সম্পর্ক বলছি? স্যার 1 2। ওয়ান টু তো সন্নিহিত কোণ, পাশাপাশি দুইটা কোণ। একান্তর কোণ কোনটা কোনটা বলছি? তোমাকে জেড খুঁজতে বলছি, তুমি জেড খুঁজে পাচ্ছ না। স্যার আমি আবার বলো, বুঝতেছি না। তুমি এখানে একটা জেড তোমাকে খুঁজে বের করতে বলছি, এটা হচ্ছে তোমার জেড, এই যে এটা জেড লিখছি, এই যে জেড হইছে, লিখছি আমি জেড লিখছি একটা, হইছে জেড হইছে। তো জেড এর স্যার মাঝখানে কোন দুইটা কোণ আছে?
জেড এর মাঝখানে এই যে 3 আছে, এই যে 6 আছে, এই যে বিপরীত পাশের যে দুইটা কোণ 3 আর 6, এরা দুইটা হচ্ছে একান্তর কোণ। আবার উল্টা পাশে এই যে 4 আর 5, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। ক্লিয়ার? জি স্যার। আলিফ বলো। আলিফ। স্যার বলেন।